প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় অভিযানের সময় নিজেদের বিস্ফোরকে নিহত আইডিএফ কমান্ডার। এরপর জানিয়ে দেব জোর তদন্ত শুরু ইসরায়েলের, প্রতিরক্ষা ভেদ করে কি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। আরও জানিয়ে দেব ইসরায়েল ঘনিষ্ঠ 6 সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের। এরপর জানিয়ে দেব ইয়েমেনি শীর্ষ জেনারেলকে ইসরায়েলের হত্যাচেষ্টা আবারও ব্যর্থ। আরও জানিয়ে দেব মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়। এরপর জানিয়ে দেব গাজা রক্ষায় জাতিসংঘের সেনা মোতায়েনের আহ্বান আইরিশ প্রেসিডেন্টের। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীদের বাড়ি অবরুদ্ধ করল বন্দীদের পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গাজায় অভিযানের সময় নিজেদের বিস্ফোরকে নিহত আইডিএফ কমান্ডার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযানের সময় বিস্ফোরণে এক ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় অভিযানের সময় নিজের বাহিনীর বিস্ফোরকে নিহত হন লেফটেন্যান্ট ওরি গার্লিক। তিনি কফির ব্রিগেডের শিমশান ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন। এর আগে গত মাসে খান ইউনুসের নেমার সাজোয়াজানে আগুন ধরে ক্যাপ্টেন আমির সাদু সার্জেন্ট ইনন নুরিয়েল নিহত হন। হামাসের যোদ্ধারা তখন আরেকটি সাজোয়াজান টার্গেট করার চেষ্টা করেছিল। সেনাবাহিনীর হিসেব অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 899 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজায় স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন 454 জন। এছাড়া আহত হয়েছেন 6204 জন। আহতদের মধ্যে 2876 জন গাজার স্থল অভিযানের সময় আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 166 জন সেনা, এর মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক। আইডিএফ জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অভিযানের সময় দুর্ঘটনায় 74 সেনার মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের শুরুর দিকে খান ইউনুসে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে সেনাবাহিনী। মাগেনজ করিডোরে ইসরায়েলি একটি ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে 15 জন ফিলিস্তিনি যোদ্ধা। তারা একটি টানেলের ভেতর থেকে বেরিয়ে হঠাৎ করে সেনাদের মুখোমুখি হয়। এতে 3 ইসরায়েলি সেনা আহত হন। 5 থেকে 10 মিনিট স্থায়ী ওই সংঘর্ষে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয় বলে দাবি করেছিল ইসরায়েলি বাহিনী। ইয়েমেনি শীর্ষ জেনারেলকে ইসরায়েলের হত্যাচেষ্টা আবারও ব্যর্থ। দ্বিতীয়বারের মতো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারির ওপর একটি ব্যর্থ হত্যাচেষ্টা অভিযানের এই খবর দিয়েছে ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা। নিরাপত্তা সূত্রের বিরাত দিয়ে গণমাধ্যমটি লিখেছে জেনারেল আল ঘামারিকে টার্গেট করে অভিযানটি চালানো হয়েছিল, কিন্তু তিনি ইসরায়েলি শাসকদের হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন। ইসরায়েলি মিডিয়া আরও বলেছে ইয়েমেন থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় তেল আবিব সামরিক প্রতিক্রিয়া জানানোর কথা ভাবছে। ওয়াকিবহল সূত্রের মতে দখলদার সেনাবাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থা একটি টার্গেট ব্যাংক প্রস্তুত করছে, যা ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে কেন্দ্র করে পরিচালিত হবে। ইসরায়েলি মিডিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যার চেষ্টার খবর প্রথমবারের মতো প্রকাশ করেনি। এর আগে ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি বিমান বাহিনী মেজর জেনারেল আল ঘামারিকে হত্যার চেষ্টা করেছিল বলে খবর প্রকাশ করা হয়। সূত্র মেহর নিউজ। জোর তদন্ত শুরু ইসরায়েলের, প্রতিরক্ষা ভেদ করে কি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। সম্প্রতি ইসরায়েলে হামলার সময় ইয়েমেনের ব্যবহার করা একটি বিস্ময়কর ক্ষেপণাস্ত্র নিয়ে নড়ে চড়ে বসেছে তেল আবিব। ইসরায়েলের অত্যাধুনিক বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটায় ক্ষেপণাস্ত্রটি, যা উদ্বেগের সৃষ্টি করেছে দেশটিতে। ইসরায়েলি সরকারের বিমান বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। সাম্প্রতিক এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনতের ওয়েবসাইট ইনেট নিউজ শনিবার প্রতিবেদনটি প্রকাশ করে বলেছে বিমান বাহিনী
বাহিনী একটি প্রজেক্টাইল পরীক্ষা করছে যা আরব উপদ্বীপের দেশটি থেকে ছোড়া হয়েছিল। একদিন আগে তেল আবিব শহরের কাছে এটি অবতরণ করে। একটি প্রতিবেদনে এই খবর দিয়েছে প্রেস টিভি। প্রজেক্টাইলটি ক্লাস্টার গোলাবারুদ বহন করেছে কিনা তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মাঝ আকাশের টুকরো টুকরো করে বিভক্ত একটি ক্ষেপণাস্ত্র দেখানো হচ্ছে। সংবাদ মাধ্যমটি বলেছে ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি সম্ভবত সশস্ত্র বাহিনী থেকে ছোড়া হয়েছে, তবে সরকার এখনও ভিডিওটি নিয়ে গবেষণা করছে বলে জানানো হয়েছে। শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বেশ কিছু অঞ্চলের বিরুদ্ধে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে শাসক গোষ্ঠীর ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে 50 কিলোমিটার বা 31 মাইল দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু। তবে ইসরায়েল ক্ষেপণাস্ত্রটিকে ফিলিস্তিন 2 হিসেবে চিহ্নিত করেছে, যা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের বাহিনীগুলি আমেরিকা এবং ইসরায়েল সহ শত্রু লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক এবং প্রতিশোধমূলক অভিযানে বিভিন্ন সময় নতুন ধরনের সামরিক সরঞ্জাম উন্মোচন করেছে। আগস্টের শুরুতে তারা সায়াদ নামে একটি নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এটি একটি ধ্বংসাত্মক ওয়ারহেড বহনকারী দোরালপাড়ের রাইগার এড়িয়ে যাওয়া প্রজেক্টাইল। যতক্ষণ পর্যন্ত তেল আবিব যুদ্ধ এবং গাজায় প্রায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে যাবে, ততক্ষণ সেনারা তাদের হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। সূত্র মেহের নিউজ। ইসরায়েল ঘনিষ্ঠ 6 সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে 6 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, নিহতরা চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। খবর আরব নিউজের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরকারি সংবাদ সংস্থা IRNA গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় 6 হামলাকারী নিহত হয়েছেন এবং আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বালুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল। IRNA জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছিল। প্রতিবেদন অনুসারে মূল অপারেশন টিমটি ছিল 7 জন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে 2 গোয়েন্দা কর্মকর্তা ও 1 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে IRNA। মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের দক্ষিণে তামিলনাড়ু থেকে উঠছে এক নতুন রাজনৈতিক ঝড়। জনপ্রিয় অভিনেতা ও তরুণদের আইডল থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি 15 লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে। তিনি আরও জানান, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে এবং এটি কেবল তামিলনাড়ুতেই সীমাবদ্ধ থাকবে না। থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিকাজগাম টিভিকের পক্ষ থেকে ঘোষণা দেন তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হল দ্রাবিড় মনেত্র কাজাগাম। তিনি দাবি করেন, টিভিকে কোনো ভয় পায় না, কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না, পুরো তামিলনাড়ুর শক্তি তাদের সঙ্গে আছে। ভারতের সংবাদ সংস্থা PTI, ANI, NTV, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে প্রকাশ করেছে বিজয়ের ঝড়ো ঘোষণা। বিশ্লেষকদের মতে, একজন সুপারস্টার রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ উচ্চারণ নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা। গত বছরের 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল টিভিকে তামিল রাজনীতিতে আলোড়ন তুলছে। সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, এই 4 মূল নীতিকে ভিত্তি করে দলটি গড়ে উঠেছে, যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত। সমাবেশে বিজয়ের প্রতিটি বক্তব্যের পর করতালি আর উল্লাসে ফেটে পড়েন লাখো মানুষ। মাদুরাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন, আমরা নীরব দর্শক নই, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা ছাপিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন জনপ্রিয় তারকার দৃঢ় অবস্থান নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে বলেই তাদের অভিমত। গাজা রক্ষায় জাতিসংঘের সেনা মোতায়েনের আহ্বান আইরিশ প্রেসিডেন্টের। বিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে হামলা ও দখল পরিকল্পনার পাশাপাশি অবৈধ বসতি স্থাপনের পথে হাঁটছে ইসরায়েল সরকার। এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে উপত্যকাবাসীদের রক্ষায় জাতিসংঘের সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স। আজ রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, গতকাল প্রেসিডেন্ট হিগিন্স আয়ারল্যান্ডের সরকারি প্রচার মাধ্যম RTE-কে এক সাক্ষাৎকারে এমন আহ্বান জানান। আইরিশ প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের উচিত বাহিনী গঠনের মাধ্যমে মানবিক সহায়তা নিশ্চিত করা।
তার মতে আইন অনুসারে নিরাপত্তা পরিষদ ভেটো দিলেও জাতিসংঘের মহাসচিব নিজ দায়িত্বে সশস্ত্র সেনা পাঠাতে পারেন। তার ভাষ্য, সাধারণ পরিষদের কমিটির একটি অংশ যদি সমর্থন দেয়, এমনকি নিরাপত্তা পরিষদ ভেটো দিলেও মহাসচিব মানবিক সহায়তা নিশ্চিত করতে নিজেই সেনা মোতায়েন করতে পারেন। আমি মনে করি সাধারণ পরিষদের গুরুত্ব সম্পর্কে সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। তিনি আরও বলেন, আমরা এমন পরিস্থিতি বসবাস করছি যেখানে কারো কোনো দায়বদ্ধতা নেই, এমন পরিস্থিতিতে বসবাস করছি যেখানে ইসরায়েলি মন্ত্রীরা অবৈধ বসতি স্থাপনে বেশি আগ্রহী। তারা আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করছেন না, তারা পশ্চিম তীর ও গাজার যোগাযোগ ভেঙে দেওয়ার প্রস্তাবও করছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার পর তেল আবিব গাজার হত্যাযজ্ঞ শুরু করলে পরের বছর মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। একই সময় স্পেন ও নরওয়ে একই পথ অনুসরণ করে। সে সময় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ডাবলিনের সংবাদ সম্মেলনে বলেছিলেন, এই স্বীকৃতি শক্তিশালী রাজনৈতিক ও প্রতীকী মূল্য আছে। সে সময় তিনি আন্তর্জাতিক আইন মেনে ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতা, স্বশাসন ও নিরাপত্তাও ওপর জোর দিয়েছিলেন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষমতায়। আগুনে বিদ্যুৎ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধেক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা 50% কমে গেছে। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গতকাল রাশিয়ার 13টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। সেগুলোর মধ্যে 95টিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন ইউনিট। ক্রুস্ক অঞ্চলে 10টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ বাহিনী। গত 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বরাবরই রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও স্থাপনাগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। এর আগে চলতি আগস্টের শুরুর দিকে রাশিয়ার সরকারি তেল পরিশোধন কোম্পানি সিগ্রানের একটি কারখানায় হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। সূত্র রয়টার্স। ইসরায়েলি মন্ত্রীদের বাড়ি অবরুদ্ধ করল বন্দীদের পরিবার। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ রোববার গাজায় গণহত্যার 688তম দিন। এদিন সকাল থেকেই নেতানিয়াহু সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। তারা এমন একটি চুক্তির দাবি জানায় যা গাজায় বন্দী স্বজনদের ফিরিয়ে আনার নিশ্চয়তা প্রদান করে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও নেসেটের স্পিকার অন্যতম। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের বাড়ির সামনে অবস্থান নিয়েছে বন্দীদের পরিবার। সেখানে গাজায় বন্দী এক ইসরায়েলির বাবা এহুদা কোহেন তার ছেলের মুক্তির জন্য চুক্তি করতে প্রতিরক্ষামন্ত্রী টালবাহানা করছেন বলে দোষারোপ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সক্ষম না হলে কাটাজকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, নেতানিয়াহুর প্রতি আনুগত্য কেবল সৈন্য ও বন্দীদের লাশের সারি দীর্ঘ করবে, সেজন্য এতটুকুতেই ক্ষান্ত হন। এখন যুদ্ধের দরকার নেই, যে কোনো মূল্যেই হোক একটি চুক্তি করে ফেলুন। অধিকৃত আসকালানে অবস্থান নেওয়া দলে রয়েছে মিশাল লাভি, তিনি গাজায় বন্দী উমারি মিরানের শালিকা। কৃষিমন্ত্রী আবি ডিক্টরের বাড়ির সামনে অবস্থান নেওয়া জমায়েতে তিনি বলেন, আমরা চাই মন্ত্রিপরিষদ গাজায় বন্দী ইসরায়েলিদের ছবি প্রকাশ করুক, আমরা দেখতে চাই তারা কেমন আছেন। তিনি নিজ ভগ্নিপতির বিষয়ে বলেন, উমারি ভালো নেই। এ সময় তিনি ইসরায়েলিদের প্রতি মন্ত্রীদের দায়িত্ববোধ পালনে তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন। পরিকল্পনামন্ত্রী রান ডারমারের বাড়ির সামনে বিক্ষোভ থেকে গাজায় নিহত ইতান তেশিনের মাতাকে দায়িত্ব নেওয়ার পর থেকে বন্দীদের পরিবারকে এড়িয়ে চলার অভিযোগ করেন। তিনি পরিকল্পনামন্ত্রী স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার হৃদয় কোথায়? দায়িত্ব নেওয়ার পর গত 8 মাসে আপনার স্বামী একটিবারের জন্য আমাদের সাথে সাক্ষাৎ করেনি। আমরা এটি কোন দেশে বাস করি? ছি ছি ছি। এদিন বিক্ষোভকারীরা কুদস ও তেল আবিবের মাঝে সংযোগকারী একটি প্রধান সড়ক অবরোধ করে রাখে যেন সরকার দ্রুত একটি বন্দী বিনিময় চুক্তিতে দ্রুত সম্মত হয়। সূত্র আল জাজিরা।